প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এসএমসি আয়োজিত শিশু এবং কিশোর কিশোরীর স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি আলাপে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন দুজন বিশেষ অতিথি। চলুন আলোচনার শুরুতেই জেনে নেই কারা আছেন আমাদের সাথে। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান, যিনি প্রেসিডেন্ট ও জিএসপি, এবং আমার সাথে আরও উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 15 থেকে 19 বছর বয়সী কিশোরীদের মাঝে গর্ভকালীন এবং প্রসবজনিত জটিলতায় মৃতের সংখ্যা অনেক বেশি, এবং উন্নত বিশ্বের তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে এর সংখ্যা যেন দ্বিগুণ আকারে ছড়িয়ে গেছে। এবং জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের সম্প্রতি গবেষণায় আমরা লক্ষ্য করেছি যে প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে আমাদের দেশে প্রায় 3700 মা মৃত্যুবরণ করছেন। এই যে এত বড় একটি পরিসংখ্যান এবং এত মা মৃত্যুবরণ করছেন কেবলমাত্র গর্ভকালীন কিংবা প্রসবজনিত যন্ত্রণায়, এটার কারণ কি আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এটার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে যদি একটি মা, গর্ভবতী মা ডেলিভারির সময় আমাদের তত্ত্বাবধানে না থাকেন তাহলে নানা জটিলতা হতে পারে। আর এখন আমার লেটেস্ট যে বিডিএইচএসের আমাদের তথ্য, সেখানে রিপোর্টে আমরা জেনেছি যে 65% ডেলিভারি ইনস্টিটিউশনে হচ্ছে, মানে বিভিন্ন হসপিটালে ফ্যাসিলিটিতে হচ্ছে। এখনও 35% মারা বাড়িতে ডেলিভারি করাচ্ছেন। তার জন্য যেহেতু দেখা যায় বাড়িতে যে একটি এক্সপার্ট কাউকে দিয়ে বা স্কিল্ড পারসনকে দিয়ে হয় না তা নয়, কিন্তু দেখা যায় যে অনেক সময় বাড়িতে তাই তারপরে মা, খালা, ইনাদের হাতে ডেলিভারিগুলো হচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে যে কোনো যদি নর্মালভাবে যদি হয়ে যায় তাহলে ভালো, কিন্তু কোনো কমপ্লিকেশন হলে ওনারা ধরতে পারেন না। এবং এই যে কমপ্লিকেশনগুলো, এগুলো আমরা জানি যে প্রেগনেন্সিতে অনেক সময় প্রেশার হতে পারে, প্রেশার থেকে খিঁচুনি হতে পারে, অনেক সময় ব্লিডিং হতে পারে। এইসব কারণে, যেমন প্রেশারের জন্য ইক্লামশিয়া যেটা হয়, হাইপারটেনশন হয়, সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে 20% মারা যান। এবং যে ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, সেটা প্রেগনেন্ট অবস্থাও হতে পারে, ডেলিভারি পরেও হতে পারে, সেটা কিন্তু 30% মারা যান। তাহলে দেখা যায় যে 50 ভাগই কিন্তু প্রেশার এবং ব্লিডিংয়ের জন্য মারা যাচ্ছেন। এটার কারণেই মারা যাচ্ছেন মাগুলো আমাদের দেশে। মানে অসংখ্য মা মৃত্যুবরণ করছে, কিন্তু আমরা বিষয়টি সম্পর্কে একদমই সচেতন হতে পারছি না। ম্যাম, এই বিষয়ে আরও জানবো, যেতে চাই স্যারের কাছে। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে কিশোর কিশোরীদের মাঝে বিরাজমান পুষ্টি পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনি করেছেন যে কিশোর কিশোরীদের পুষ্টির অবস্থাটা কি। আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি, এমনি মহিলাদের মধ্যে কিন্তু পুষ্টির অভাব রয়েছে। পুষ্টি মানে আমি এখানে মূলত অনুপুষ্টির কথা যদি বলি, মাইক্রোনিউট্রিয়েন্ট কথা, সেখানে আপনি দেখেন যে 15 থেকে 49 বছরের বয়সের মহিলাদের, তাদের মধ্যে 30%-এর মতো আয়োডিনের ডেফিসিয়েন্সি আছে, আয়রনের ডেফিসিয়েন্সি আছে প্রায় 30%-এর মতো। আপনার 72% ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভোগে। আপনার জিঙ্কের প্রায় 44%। তো এই অবস্থাটা কিন্তু আরও ডিটোরিয়েট করে যখন প্রেগনেন্ট থাকে তারা, এবং ওই প্রেগনেন্টের পরে যদি অ্যাডোলেসেন্ট থাকে তাহলে তো কথাই নাই। তো সেই দিকটা বিচার বিশ্লেষণ করে দেখেন, বাংলাদেশে যে কিশোরী আছে, এই 10টা কিশোরীর মধ্যে একটা কিশোরী সে আন্ডারওয়েট থাকে, 10টার মধ্যে একটা। আবার 10টার মধ্যে 3টা কিশোরী খর্বাকৃতির হয়, অর্থাৎ এগুলো কিন্তু নিউট্রিশনের ইন্ডিকেটর সবগুলো। আপনি কিশোরীদের নিউট্রিশন বুঝতে পারতেছেন, তার যে অবস্থা, এইগুলোর সাথে আবার অন্য রকমের কমপ্লিকেশন আছে। সরি, যদি আপনি দেখেন যে খর্বাকৃতি হয়, ফারহানা আপা এখানে আছেন, উনি অত্যন্ত ভালো বলতে পারবেন আমার থেকে, যে সেখানে কিন্তু ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি যেটা বলি, এটা কিন্তু ওয়ান অফ দ্য ডেঞ্জার সাইন, যে তারা যদি খর্বাকৃতি হয়। এবং স্বাভাবিক কারণেই তাদের মধ্যে রক্ত স্বল্পতা থাকে, তাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া থাকে, এবং সেটা থাকলে কিন্তু আবার সেখানে দেখা যায় যে পোস্টপার্টাম হ্যামারেজে মৃত্যুর একটা কারণ হতে পারে, অনেক বেশি রয়েছে। এইরকম পুষ্টির সাথে পুষ্টির অনেক সমস্যা রয়েছে অ্যাডোলেসেন্টের মধ্যে, এবং তার
প্রেক্ষিতে বিভিন্ন সমস্যা হয় তাদের জন্য এবং প্রতিনিয়ত হচ্ছেই। এবং এই যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো অ্যারাইজ করছে, সেগুলো সমাধানে করণীয় কি বিষয়গুলো নিয়ে কিন্তু একদমই আলোচনা হচ্ছে না। আমাদের আজকের এই আয়োজনটি কেবলমাত্র এটির জন্যই যে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনেক কিশোর কিশোরী রয়েছেন যারা আপনি যেমনটি বলছিলেন খর্বাকৃতি কিংবা অনুপুষ্টিতে ভুগছেন কিংবা যারা অ্যানিমিয়ায় ভুগছেন, তাদের আসলে কি করে এটি রোধ করা যায়, কোন ধরনের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে। ম্যাম, যেতে চাই আপনার কাছে। গবেষণা বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝে আমাদের দেশে 18 বছর বয়সের আগে কিংবা কিশোরীদের সন্তান ধারণের হার দ্বিগুণের চাইতে বেশি। এবং আমরা তো বারবারই বলছি যে 18 বছর বয়সের আগে সন্তান ধারণ মানে অবশ্যই বাল্যবিবাহ। বাল্যবিবাহের সাথে একটি যোগসূত্রতা রয়েছে। তো বাল্যবিবাহ রোধে এবং এই যে কম বয়সে গর্ভধারণ রোধে আমাদের আসলে কোন কোন ধরনের সচেতনতা গ্রহণ করা জরুরি? আপনাকে প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় যে এটা আমরা অ্যাড্রেস করাটা খুব জরুরি। এখন চাইল্ড ম্যারেজ যেটা বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে যখন বাবা মারা মেয়েটাকে বড় করে তখন তারা একটা ইনসিকিউরিটিতে ফিল করে যে মেয়েটাকে বাসায় রাখবো, অনেক রকম সমস্যা হবে, তখন ওনারা বিয়ে দিয়ে দেন। এবং দেখা গিয়েছে যে 15-16 বছরের মধ্যে কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে যায়। এবং এই যে বিয়ে হয়ে যায়, এটার জন্য অলরেডি তসলিম ভাই বলেছেন যে ওদের যে স্টান্টিং, মানে ওদের গ্রোথ যেটা ছিল সেটা কিন্তু খর্বাকৃতি মানে স্টান্টিং, মেয়েটা ঠিক মতো বড় হচ্ছে না। তো এটা কিন্তু তাদের অসচেতনতা। তাহলে সে জানে না, তার বাবা মাও জানে না, সেই মেয়েটা তো অনেক সময় লেখাপড়া যায় না, বুঝতে পারে না যে এই বয়সে তার বিয়ে করা উচিত হবে কিনা, বিয়ে করলে প্রেগনেন্সি নেওয়া উচিত হবে কিনা। এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় মাস অ্যাওয়ারনেস অথবা সচেতনতা দিয়েই আমাদেরকে আগাতে হবে। এবং আমরা কিন্তু অনেকভাবেই চেষ্টা করছি, আমাদের সোসাইটি থেকে চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছেন যে আমরা যাতে মানুষের মাধ্যমে অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে পারি যে এই বয়সে যদি বিয়ে হয় তার কি কি সমস্যা হতে পারে। নিশ্চয়ই। তো এই যে বাবা মারা বাল্যবিবাহর মতো একটি ধূর্ততম কাজ করছে, কিংবা আমরা যেভাবে এটিকে বলতে চাই, আমরা তো বারবারই বলছি মাতৃমৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে এটি। তো সেক্ষেত্রে আমরা কি করে অ্যাওয়ারনেস বাড়াতে পারি? অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমাদেরকে মিডিয়ার সাহায্য নিতে হবে। আমাদের কিছু, যেমন ধরেন আমরা উঠান বৈঠক বলে একটা জিনিস আছে, আমরা যদি গ্রামে গ্রামে, কারণ আমাদের কিন্তু দেশে ইনফ্রাস্ট্রাকচারটা অনেক সুন্দর, আমরা যদি যেমন হসপিটালে মারা আসেন, মায়ের সাথে তাদের মেয়েরা আসে বা তাদের মেয়েদেরকে বলা, আমরা বলতে পারি মাদেরকে, এটা একটা হতে পারে যে বিভিন্ন হাসপাতালে যখন আউটডোরে তারা যখন আসে চিকিৎসার জন্য তখন বলতে পারি। আরেকটা হতে পারে, যেমন গ্রামে যেটা হয় সেটা হচ্ছে যে উঠান বৈঠক বলে একটা জিনিস আছে, যে সব মাদেরকে ডাকা হয়, সব গর্ভবতী মাদেরকে ডাকা হয় একদিন, আরেকদিন হয়তো গর্ভবতী না অন্য অন্য সমস্যা, তাদেরকে গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে তাদেরকে ডাকা, তখন কিন্তু তাদেরকে এই কথাগুলো বলা যায়। এটা হলো একটা জায়গা। আরেকটা দেখেন, আজকাল কিন্তু বিভিন্ন মোবাইল সবাই ইউজ করে, আমরা যদি কিছু অ্যাপসের মাধ্যমে তাদেরকে এটা বোঝাতে পারি, অ্যাপস ইউজ করতে পারি, অ্যাপস তো তৈরি করে আমরা তো তাদেরকে এটা পৌঁছে দিতে পারি, সেটাও একটা হতে পারে। তাছাড়া টিভিতেও কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারি যে বাল্যবিবাহ রোধ করতে হবে। আর আমরা যেটা বলি যে 16-র আগে বিয়ে নয়, 18 আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়, এটা কিন্তু আমরা একটা স্লোগান দিই। এই স্লোগানটা কিন্তু সবাই যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে মানুষ জানবে। মানুষ কিন্তু যত হোক নিজের স্বাস্থ্যের কথা কিন্তু বুঝে, যে আমি কিভাবে ভালো থাকবো, এটা কিন্তু সবাই বুঝে, এই জিনিসটা তাদেরকে বোঝানো। নিশ্চয়ই। স্যার, যেতে চাই আপনার কাছে। বিডিএইচএস জরিপে দেখা গিয়েছে মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত কিশোরীদের তুলনায় প্রাথমিক শিক্ষায় শিক্ষিত কিশোরীদের সন্তান ধারণের হার দ্বিগুণের চাইতে বেশি, এবং এক্ষেত্রে সম্পদের মালিকানা এবং অঞ্চলভেদে বৈষম্য বিরাজমান। এই যে বিষয়টি, এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনি 3টি কথা কিন্তু বলেছেন। একটা এডুকেশনের কথা বলেছেন, সেকেন্ড আপনি বলেছেন আঞ্চলিক একটা বৈষম্য, আর থার্ড আপনি বলেছেন যে সম্পদের ডিফারেন্সিয়েশনে কি হয়। ইন্টারেস্টিং ফাইন্ডিংস হলো তিনোটা ক্ষেত্রে এই যে আপনার প্রেগনেন্সিকালীন অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট যদি বলেন, সন্তান জন্ম দেওয়ার হার, সেটা কিন্তু এই ব্যবধান হয়। অর্থাৎ যদি আপনি প্রাইমারি লেভেল শুধু এডুকেশন থাকে, তার সাথে কম্পেয়ার করেন হায়ার সেকেন্ডারি লেভেলে এডুকেশন, দেখবেন যত এডুকেশন বেশি তত সচেতন হবে, সন্তান প্রসব করার হার কমে যাচ্ছে। এটা যেমন এডুকেশন, এটাকে বলে আপনার আরেকটা ভাবে বলে যে মডার্নাইজেশন ইজ দ্য বেস্ট কন্ট্রাসেপশন। অর্থাৎ যত মানুষ আধুনিক হবে তত বেশি
তার নলেজ থাকবে এবং সে কিন্তু তার পরিবারকে পরিকল্পিত করবে। এটা গেল একদিকের কথা। আপনি আঞ্চলিক যে ব্যবধান বাংলাদেশই আছে, কোনো কোনো ডিভিশন সেখানে ফার্টিলিটি রেট অনেক বেশি, অর্থাৎ সন্তান বেশি হয় গড়ে মাদের, আবার অনেক জায়গায় অনেক কম। তো এই ভেরিয়েশন কিন্তু বাংলাদেশে আছে। এমনও বেশ কিছু ডিভিশন আছে যেখানে আমরা বলি রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি, অর্থাৎ সেখানে একটা মেয়ে শিশু রিপ্লেস করে তার মাকে যতদিন সে রিপ্রোডাক্টিভ লাইফে থাকে। এটা সহজ ভাষায় যেটাকে রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি বলে সেটা হয়ে গেছে। সেই রকম টিএফআর আছে, অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট আছে। আবার আরবানে দেখা যায় যে কন্ট্রাসেপটিভ ব্যবহারের হার বেশি, রুরালে কম। কিছু পকেট আছে, আপনি যে আঞ্চলিক বৈষম্য বলেছেন, যেমন চর এলাকা, হাওর এলাকা, এসব জায়গায় পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার কম আর ফার্টিলিটি বেশি। তো এইগুলাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, এই সবগুলা যেগুলো আমি বললাম, তাহলে আমরা দেখতে পাবো একটা সমন্বিত ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি সাফল্য লাভ করবে এবং ফার্টিলিটি রেটও আরো অনেক কমে যাবে। অসাধারণ বলেছেন। এবং স্যারের কথায় কিন্তু আমরা এর আগেও বুঝতে পেরেছি যে খর্বকায়ের পরিমাণ যদি বাল্যবিবাহ হয় সেক্ষেত্রে আমাদের দেশের কিশোরীরা খর্বকায় আকার ধারণ করে, স্যার যেমনটি বলছিল। তো একটি গবেষণা বলছে বাংলাদেশে প্রায় 3 ভাগের মাঝে 1 ভাগ কিশোর কিশোরী খর্বকায়। এবং পার্সেন্টেজে যদি একটু আসতে চাই, যেমন বিবাহিত কিশোরী প্রায় 36% এবং অবিবাহিত কিশোরী 32% এবং অবিবাহিত কিশোর 22%। এই যে এত পার্সেন্টেজের ক্ষেত্রে এত বড় একটি অঙ্ক দেখছি, কেন এত কিশোর কিশোরী স্ট্যান্ডিং? এটা স্ট্যান্ডিং আছে আসলে নিউট্রিশন। আমি বলবো না যে ওনারা খেতে পারতেন না, ওনারা খান, কিন্তু দেখা যায় যে ব্যালেন্স নিউট্রিশনটা হচ্ছে না। ব্যালেন্স নিউট্রিশন হচ্ছে না বলে তার ডেভেলপমেন্ট হচ্ছে না। এখানে খুব জরুরি একটা কথা মনে রাখতে হবে যে মেয়েদের যে পেলভিস বলি আমরা, যে বোনসগুলা, যে পথে বেবিটা ডেলিভারি হবে, এটা হলো পেলভিস। তো পেলভিসটা যে বোনসগুলো থাকে, এটা কিন্তু প্রপার নিউট্রিশন না পেলে বোনটা ডেভেলপ করে না। এবং দেখা যাবে যে ডেলিভারির সময় প্রবলেম হচ্ছে, ঠিকমতো ডেলিভারি হচ্ছে না, তারপরে বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। যদি এটা একটা বয়সের ব্যাপার, যদি কিশোরী মেয়েদের ডেলিভারি হয়, ওদের ডেলিভারিতে অনেক প্রবলেম হয় এসব কারণে। যদিও আমরা জানি যে যত কম বয়সে ডেলিভারি হবে, ডেলিভারি তত সহজ হবে এবং তত নর্মাল ডেলিভারির চান্স অনেক বেশি থাকে, কিন্তু এটারও একটা টাইম মানে বয়স সীমা আছে, সময়সীমা আছে। যদি বেশি অল্প বয়সে, সেটাও কিন্তু পেলভিসটা ডেভেলপ না করলে এটা কিন্তু হবে না। এবং 30%-এর যে একটা আমরা অঙ্ক দেখছি, এটা কিন্তু মেইন কারণই হচ্ছে যে তারা প্রপার নিউট্রিশন পাচ্ছে না বলে। একটা আছে যে পাচ্ছে না, একটা আছে জানে না বলে তারা প্রপার নিউট্রিশনটা নিচ্ছে না, এর জন্য এই কনসিকুয়েন্সটা এটা। স্যার, আমরা জানি বাল্যবিবাহ রোধে এবং কিশোরী বয়সে গর্ভধারণ রোধে সরকারের পাশাপাশি এসএমসিও নানা ধরনের কার্যক্রম গ্রহণ করেছে এবং অলরেডি অনেকগুলো বাস্তবায়ন করে ফেলেছে। এ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? দেখুন, বাংলাদেশে এখনো বাল্যবিয়ে একটা অন্যতম স্বাস্থ্য সমস্যা, যেটা নিয়ে আমরা সবাই অত্যন্ত চিন্তিত এবং আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করেছি। কেন এই কথা বলি? বাংলাদেশে এখনও 50টা কিশোরীর বিয়ে হয়ে যায় 18 বছরের নিচে। আমরা যে কথাটি বলি যে 18, 20, 35 দিন, অর্থাৎ এইটা কিন্তু একটা খুবই পপুলার স্লোগান এই স্বাস্থ্য ক্ষেত্রে। তো 18 বছরের আগে বিয়ে না, যদিও সেটা কিন্তু আইন রয়েছে বাংলাদেশে যে 18 বছরের আগে তারা শিশু আসলে, এবং এই কিশোরীদের কোনোভাবে বিয়ে হবে না। কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে আইনের ফাঁক ফোকরে, বিভিন্নভাবে তারা গোপনে অথবা বিভিন্ন কারণ দেখিয়ে, বয়সটা ঠিক মতো নির্ণয় করা নাই সেই কারণে, সব কারণে এইটা হচ্ছে। তারপরে কি হচ্ছে যে 20 বছরের আগে কিন্তু সন্তান হয়ে যাচ্ছে। কোনোভাবেই 18 বছরের আগে বিয়ে না এবং 20 বছরের আগে কিন্তু সন্তান না, এবং দুইটা সন্তানের মধ্যে যে ব্যবধান কমপক্ষে 3 বছর থাকবে এবং 35 অর্থাৎ 35 বছর পরেও কিন্তু সন্তান নেওয়াটা ঝুঁকিপূর্ণ। এই যে ঝুঁকি, এটাকে আমরা দেখেছি যে বিভিন্ন গবেষণায় দেখেছে যে 18 বছরের নিচে বা 20 বছরের নিচে যদি সন্তান হয়, দুইটি সন্তানের মধ্যে 3 বছরের ব্যবধান না থাকে এবং 35 বছরের পরে সন্তান হয়, সেখানে মাতৃমৃত্যুর হার বেশি,
শিশু মৃত্যুর হার বেশি। তো সেই মায়ের কারণে সাথে সাথে তার সন্তানটিও সম্পৃক্ততা রয়েছে। এক্স্যাক্টলি সন্তানের সম্পৃক্ততা থাকে। এই কারণে আমরা এই কথাটি বলি যে এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন কার্যক্রমে আমরা মাধ্যমে এই প্রচারণা চালাই। আপা কিন্তু একটু আগে একটা কথা বলেছেন যে উঠান বৈঠক, গ্রুপ মিটিং, আমাদের প্রায় 112টা উপজেলা আছে, সেখানে আমরা এই কার্যক্রম চালাই। অর্থাৎ যাতে করে এই কিশোরীরা তারা তাদেরকে গর্ভধারণ প্রতিরোধ করতে পারি এবং তাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি, সেই রকম প্রচারণা আমরা চালাই। আমাদের স্কুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্কুলে যদি আপনি অ্যাডোলেসেন্টের নিয়ে আমরা যে কর্মসূচি পালন করি, সেই কর্মসূচির মাধ্যমে তাদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্রিয়েশন করি, যেটার একটা তো আছেই বাল্য বিয়ে, তারপরে তাদের হেলথ অ্যান্ড হাইজিন প্র্যাকটিস, যেটা আমরা বলি যে স্যানিটারি ন্যাপকিন তাদের ব্যবহার করা খুব দরকার, কারণ স্যানিটারি ন্যাপকিন যদি তারা ঠিকমতো ব্যবহার না করে তাহলে বিভিন্ন রকমের সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, অনেক রকমের প্রবলেম হয় কিন্তু, তো সেটাও কোনোভাবে স্বাস্থ্যকর ব্যবস্থা না। তো সেইটাকে আমরা প্রমোট করি যে স্যানিটারি ন্যাপকিন সবাই ব্যবহার করুক। আমরা তাদের মধ্যে যাতে সুষম খাবার তারা খেতে পারে, এবং অনেক ক্ষেত্রে সুষম খাবার খেয়ে, যেটা আপাও একটু আগে বললেন যে খুবই ডিফিকাল্ট যে পুরো নিউট্রিশনের চাহিদাটা পূরণ করা, সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট আছে, মনিমিক্স প্লাস বলি আমরা, মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার প্লাস, সেটা আর কি অ্যাডোলেসেন্টের জন্য। তো সেটা যাতে করে সাপ্লিমেন্ট খেয়ে তাদের যাতে করে এই নিউট্রিশনের অভাব দূর হয়। তো এইরকম বিভিন্ন কার্যক্রম কিন্তু আমরা পরিচালনা করি স্কুলে, তাদের অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য কমিউনিটি লেভেলের গ্রুপ মিটিং করি, MWRA অর্থাৎ ম্যারিড উমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, তাদের সাথে নিয়ে এইরকম কমিউনিটিতে ব্যাপক প্রচারণা আমরা চালাই। কিন্তু এই কেন, যাতে করে বাল্যবিবাহ রোধ করা যায়, মাতৃমৃত্যু অ্যাজ এ কনসিকুয়েন্স হয়ে যায়। দেখেন, এটাকে আমরা বলি ভিসার সাইকেল। ভিসার সাইকেলটা কীরকম আমি আপনাকে বলি। ভিসার সাইকেলটা হলো, একজন শিশু যদি ম্যালনারিশ অবস্থায় থাকে, সে কিন্তু দেখা যাবে যে মা যদি ম্যালনারিশ থাকে, সেটা যদি আবার অ্যাডোলেসেন্ট হয়, তাহলে আন্ডারওয়েট শিশু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। আন্ডারওয়েট কি 2.5 কেজির নিচে। এই 2.5 কেজির নিচে একটি শিশু জন্মগ্রহণ করলো, সারা জীবন কিন্তু সে এর কনসিকুয়েন্স বয়ে বেড়াবে। তো তার তো অ্যাডোলেসেন্টের প্রবলেম, মানে অ্যাডোলেসেন্ট অবস্থায় বাচ্চা দিলে এটা আরও অ্যাগ্রাভেট করে। আমরা দেখেছি অ্যাডোলেসেন্ট প্রেগনেন্ট মা, তাদের মধ্যে মৃত্যু ঝুঁকি দ্বিগুণ থাকে অন্যদের থেকে। তো সেইটা একটা কিন্তু প্রবলেম রয়েই গেল। তারপরে যখন সে নিউট্রিশনের অভাব থাকে, সে যখন অ্যাডোলেসেন্ট হলো, তার আবার বিয়ে হয়ে গেল, সে আবারও আর একটা শিশু জন্মদান করলো, সে শিশুও 2.5 কেজির নিচে। কারণ যদি দেখা যায় যে তাদের নিউট্রিশনের অভাব থাকে, তাহলে কি হয়, তাহলে ঝুঁকি বেশি থাকে প্রিটার্ম বার্থ, অর্থাৎ যে সময় সন্তান জন্ম দেওয়ার কথা তার আগেই সন্তান জন্ম দেয়, ভূমিষ্ঠ হয়, এবং সেক্ষেত্রে কিন্তু তার ম্যালনারিশ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। আপা সারা জীবন এটা নিয়ে কাজ করেছেন, উনি আরও ভালো বলতে পারবেন। তো সেই একদিকে দেখেন, এইটাকে আমি একটা কথা বলি যে এটা একটা দুষ্ট চক্রের মতো। আপনার অ্যাডোলেসেন্টের নিউট্রিশন প্রবলেম, সে একটা বাচ্চা দেবে, সে নিউট্রিশনের অভাব থাকবে, ওই বাচ্চাটা সারা জীবন নিউট্রিশনের অভাব। কেন? ওই বাচ্চা যখন সে মেয়ে হোক আর ছেলে হোক, সে যখন অ্যাডাল্ট হবে, তার মধ্যে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার মধ্যে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখেন একটার সাথে একটা কিভাবে অঙ্গাঙ্গি জড়িত। আমরা তো এই সমস্যা, এই ভিসার সাইকেল ভাঙতে চাই। আমরা চাই প্রতিটি শিশু স্বাস্থ্যবান হোক, আমরা চাই কোনো মাই মৃত্যুবরণ না করুক। এই সন্তান জন্ম দেওয়া একটা আনন্দের ব্যাপার একটা পরিবারের, সেখানে বিষাদ নেমে আসবে, এটা তো একটা অধিকার, এটা একটা রিপ্রোডাক্টিভ অধিকার। দেখেন একটা শিশু
জন্ম দেওয়াটা অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে একজন মা মারা যাবে, এটা তো আমরা কখনোই আমাদের কাম্য নয়। না, নিশ্চয়ই স্যার অসাধারণ বলেছেন। ম্যাম, স্যার যেমনটি বলছিল যে সরকারের পাশাপাশি কিন্তু এসএমসি নানা ধরনের কার্যক্রম গ্রহণ করেছে এবং সেটি বাস্তবায়ন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি উনি বললেন যে সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার এবং সেই সাথে সুষম খাদ্য যেন প্রপারলি পায় একজন কিশোর কিংবা কিশোরী। এই যে সুষম খাদ্যের ব্যবহার, সুষম খাদ্যগুলো কি কি? স্যার তো এক কথা ছোট্ট করে একটি নাম বললেন, কিন্তু আমি যদি খাদ্যগুলোর নাম জানতে চাই। খাদ্য যেটা সুষম খাদ্য, সেটা আসলে আমরা কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে, তার মানে ভিটামিন, যেমন ধরেন প্রোটিন, আয়রন, তারপরে ক্যালসিয়াম, যেগুলো নর্মালভাবে আমরা বলি খেতে। তাছাড়া কিন্তু দেখা যায় প্রোটিন আছে, তারপরে কার্বোহাইড্রেট, এগুলো তো খেলোই। তাছাড়া কিন্তু কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা আমরা জানি একটা মানুষ যদি কেউ দুরকম আছে, কেউ আছে খুব খাওয়ার অভাব, উনি খাওয়া পাচ্ছে না, তার জন্য কিন্তু তার বডি গ্রোথ, মায়ের বডি গ্রোথ তো ঠিকমতো, মায়ের বডির ডেভেলপমেন্ট অতটা হবে না প্রেগনেন্সিতে যতটা হওয়ার কথা, এবং ভিতরে যে বাচ্চা তো মুখে খাচ্ছে না, সব কিছু মায়ের সার্কুলেশন থেকে সে নিচ্ছে। যদি মায়ের পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু বাচ্চাটাও অপুষ্টিতে ভুগতে পারে। এখন এই যে সুষম খাবারের কথা আমরা বলি, এটা কিন্তু আমি বলছিলাম দুরকম। কেন? কিছু মানুষ আছে তাদের খাবার অভাবে তারা খেতে পারে না, এটা প্রথমে আলোচনার দিকে আমি একবার বলছিলাম। আর কিছু মানুষ আছে তারা জানে না যে ব্যালেন্স ডায়েট জিনিসটা কি। কারণ ডেইলি খাবারের মধ্যে কিন্তু ভিটামিন থাকতে হবে, আয়রন থাকতে হবে, আয়োডিন থাকতে হবে, জিঙ্ক থাকতে হবে, ক্যালসিয়াম থাকতে হবে, সবই থাকতে হবে। যেমন এই যে এই পুষ্টি আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্ট বলি, সেখানে কিন্তু সেটার মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে। বি এর কিন্তু আবার 1, 2, 3 ভিটামিন, তারপরে ভিটামিন বি6, তারপরে ভিটামিন বি12, সব কিছু কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটার একটা মাপ আছে কতটুকু তার ডেইলি রিকোয়ারমেন্ট। সেই ডেইলি রিকোয়ারমেন্টে সে যদি না পায়, না নিতে পারে, তার বডি সেটা না নিতে পারে, সেটা কিন্তু তার ডেফিসিয়েন্সি হয়ে থেকে যাবে। এবং প্রত্যেকটা জিনিসের ডেফিসিয়েন্সির জন্য তার কিন্তু কমপ্লিকেশন হতে পারে। একদমই তাই। যেমন আমরা জানি যে ফলিক অ্যাসিডটা দরকার, ফলিক অ্যাসিড হলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়। তারপরে এখানে কিন্তু আয়রন কেন দরকার? হিমোগ্লোবিনের জন্য কিন্তু প্রোটিন লাগে, এবং এই হিমোগ্লোবিন তৈরি করার জন্য যদি প্রোটিন তার বডিতে ঠিকমতো না থাকে, হিমোগ্লোবিন ঠিকমতো না তৈরি হয়, তাহলে কিন্তু তার আয়রন ডেফিসিয়েন্সি হবে। তার মানে এই জিনিসগুলো কিন্তু রিলেটেড, একটা একটার সঙ্গে রিলেটেড। এই জিনিসগুলোর ডেফিসিয়েন্সির জন্য এটা তার বডিতে ডেফিসিয়েন্সি আলটিমেটলি হয়। এবং তসলিম একটা কথা বলছেন যে বাচ্চা হয়তো বা দেখা যায় যে বাচ্চা যে বডিতে, মায়ের গর্ভে যে বাচ্চাটা বেড়ে উঠছে, সেটা কিন্তু একটা পুষ্টির জন্য বাচ্চার মাসে মাসে উইকলি একটা গ্রোথ থাকে, দুই সপ্তাহ পরে তার একটা স্পেসিফিক গ্রোথ হবে, 1 মাস পরে তার একটা স্পেসিফিক গ্রোথ হবে। এরকম করে কিন্তু আমরা হিসাব করি। আমরা কীভাবে বুঝবো যে গ্রোথটা ঠিক মতো হচ্ছে? আমরা কিন্তু মায়ের ওজন দেখি, এবং আর কি করি, সে যদি ঠিকমতো পুষ্টি পায়, তার হিমোগ্লোবিন ভালো থাকবে, সে গুড ফিল করবে, তার ব্লাড প্রেশার ভালো থাকবে, সব কিছু ঠিক থাকবে এবং বাচ্চাটা ঠিকমতো গ্রো। কিন্তু যদি বাচ্চা মায়ের কাছে ফুড আইটেম ঠিকমতো না পায়, খাবার ঠিকমতো না পায়, পুষ্টি ঠিকমতো না বাচ্চার কাছে না আসে, তখন কিন্তু বাচ্চাটা মনে করেন 7 মাসে যা হওয়ার কথা, 7 মাসের সময় পরীক্ষা করে দেখলাম সে 6 মাসের সাইজ, এবং 9 মাসের সময় দেখলাম সে 7 মাসের সাইজ। সেটা হতে পারে, সেটাকে আমরা বলি ইন্ট্রা-ইউট্রাইন গ্রোথ রিটার্ডেশন, মানে ইউট্রাসের মধ্যে গ্রোথটা কম হচ্ছে। এবং আরেকটা জিনিস হতে পারে, এই বাচ্চাটা যখন ডেলিভারি হবে, দুটা কিন্তু দুই জিনিস। উনি একটা কথা বলেছেন প্রিটার্ম ডেলিভারির আগে, ডেটের আগে, যে কোনো কারণে হোক, ইনফেকশন হতে পারে বা অন্য কিছু হতে পারে, বাচ্চাটা ডেলিভারি হয়ে গেলো, জ্বর মুখে সমস্যা থাকতে পারে, সেটা হলো প্রিটার্ম, ডেটের আগে হয়ে গেলো, সেই বাচ্চার একরকম সমস্যা। আর যে বাচ্চা পেটের মধ্যেই ঠিকমতো গ্রো করেনি, সে হয়তো দেখলে ডেটের সময় ডেলিভারি হচ্ছে, আমরা বলি যে এটা হলো ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয়ে একটা লো বার্থ ওয়েট বাচ্চা হলো। বাচ্চাটা কোনো দিক দিয়েই বড় না, বাচ্চাটা সাইজেও ছোট, তার স্কিন একদম দেখা যায় লেগে আছে, স্কিনের নিচে কোনো ফ্যাট নেই। এগুলো হচ্ছে পরে দেখা যায় এই বাচ্চার পরবর্তীতে প্রবলেম হতে পারে। তার মানে গর্ভাবস্থায় সে মাটি যদি সঠিকভাবে সুষম খাদ্য না খেতে পারে কিংবা সঠিক পুষ্টি না পায়, অনাগত সন্তানটির উপর যেমন ইফেক্ট পড়ে, তেমনি মাটির জন্য মৃত্যু ঝুঁকি হতে পারে। কারণ এখানে আমি একটা কথা একটু অ্যাড করতে চাই, যে যখন একটা মাকে আমরা নিউট্রিশন দেই, ডায়েট অ্যাডভাইস করি, উনি যখন ডায়েটটা খান, এই ডায়েটটা কিন্তু দুরকম কাজ করে। একটা মায়ের বডি ডেভেলপমেন্টে কাজ করে, মায়ের হেলথ ঠিক রাখে, মায়ের হিমোগ্লোবিনটা প্রপারলি রাখে, তার ওয়েলবিংটা ভালো থাকে,
এবং সঙ্গে সঙ্গে বাচ্চার গ্রোথে হেল্প করছে। সে যে খাচ্ছে, মা যে খাচ্ছে প্রপার নিউট্রিশন, একটা ব্যালেন্স ডায়েট খাচ্ছে, সেটা কিন্তু তার হেলথের জন্য দরকার, বাচ্চা ডেভেলপমেন্টের জন্য দরকার। নিশ্চয়ই। কিন্তু আমি যখন একজন গর্ভবতী মা, কিংবা আমার বয়স 18 কিংবা 20, আমি আমার সন্তানটিকে প্রপারলি কি আমি নিউট্রিশন দিতে পারছি? এই যে আমরা ব্যালেন্স ডায়েটটির কথা বলছি, যে মিনারেল থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, ফলিক অ্যাসিড থাকতে হবে, সবগুলো যদি একটার কম্বিনেশনে হয়, কারণ আমরা যখন খাই, খাবার সময় প্রপারলি সবগুলো নিউট্রিয়েন্ট আমরা পাচ্ছি কিনা বা মেজারমেন্ট করে তো খাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে সবগুলো একটি নিউট্রিয়েন্টের মধ্যে যদি থাকে এবং প্রতিদিন সেই একটি ট্যাবলেট যদি সে গ্রহণ করে, তাতে করে সেই বাচ্চাটির গ্রোথ ডেভেলপমেন্টে প্রপারলি হেল্প করে, তেমন কি কোনো কিছু রয়েছে যেটি আমরা খেলে বাচ্চাটির হেল্প হবে? আপনার এই প্রশ্নের জন্য আমি আসলে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমার মনে হয় আপনি আমাদের মনের কথাটাই বলেছেন, এর জন্য যে আমি যে বারবার বলছিলাম যে তার যে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি, সেটা কিন্তু প্রত্যেকটা, সে হয়তো খুব খাচ্ছে, দেখা গেলো সে একটা বার্গার খেয়ে বসে থাকলো, তার কিন্তু নিউট্রিশনটা এই যে পূরণ হচ্ছে না। তো এর জন্য একটা ট্যাবলেট এসেছে, সেটা হলো যে ফুল কেয়ার নাম। সেই ট্যাবলেটের মধ্যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, 15টা উপাদান আছে সেটার মধ্যে। যেমন আমি ভিটামিনের কথা বললাম, আয়োডিন আছে, জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, সব কিছু আছে। ক্যালসিয়ামটা কম আছে, আয়রনটা একটু কম আছে, যাতে অ্যাবজর্পশনের জন্য একটু সমস্যা কম হয়। এটা ছাড়া দেখা যায় যে যেই জিনিসগুলো তার দরকার, সেগুলো প্রত্যেকটা হিসাব করে, এবং সে যদি ডেইলি ট্যাবলেটটা খায়, তাহলে কিন্তু তার অন্য, সে খেলো কি না খেলো, অন্য জিনিসগুলো তার কিন্তু অত যায় আসবে না। এবং এই ট্যাবলেটটা তাকে নিউট্রিশন দিবে, এবং এই ট্যাবলেটটা আমরা সাধারণত বলি 3 মাসের পর থেকে খেতে। প্রথম 3 মাস আমরা আসলে কিছু দিতে চাই না। প্রথম 3 মাসে বাচ্চার অনেক সময় জন্মগত ত্রুটি হতে পারে বিভিন্ন ওষুধ খেলে, কিন্তু যখন 3 মাস হয়ে যাবে, তখন থেকে কিন্তু সে খাবে একদম ডেলিভারি আগ পর্যন্ত প্রত্যেকদিন। নিশ্চয়ই, প্রতিদিন একটি ট্যাবলেট খেলে প্রপার নিউট্রিশন পাবে, মাও পাবে, তার সন্তানটিও পাবে। এবং আপনি একজন প্রেসিডেন্ট OGSB-র, আপনি একজন গাইনোকোলজিস্ট, আপনি সাজেস্ট করেছেন মানে প্রত্যেকটি গর্ভবতী মায়ের জন্য এটি খাওয়াটা একান্তই কাম্য। যেতে চাই স্যারের কাছে। স্যার, গবেষণা বলছে, একটি গবেষণায় উঠে এসেছে যে বাংলাদেশে 18 বছর বয়সের আগে 50% কিশোরীর বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। তো যদিও তারা বাল্যবিবাহ কিংবা সন্তান ধারণের জন্য কোনোভাবেই প্রস্তুত নয়, তো সন্তানের কিংবা সেই গর্ভবতী মায়ের কিংবা একজন কিশোরীর পুষ্টির সার্বিক অবস্থা উন্নয়নে কিংবা মাতৃমৃত্যু রোধে ফুল কেয়ারের ভূমিকা কতটুকু? দেখেন, আমি এই ডিসকাশনটা একটু ভিন্নভাবে করতে চাই। আপনি যেরকম তথ্য দিয়ে বললেন যে কিশোরীদের, বাংলাদেশে এখন বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে রিসেন্টলি যে ডেটা বেরিয়েছে, সেখানে দেখা গেছে যে 4টা ANC সার্ভিস, যেটা আমরা সব সময় বলি যে প্রসব পূর্ব 4টি সেবা কমপক্ষে। আমরা কিন্তু আরও WHO বলে 8টা, কিন্তু 8টা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবার জন্য খুব ডিফিকাল্ট হতে পারে। এই 4টাই আজ থেকে 4 বছর আগে যেটা ছিল 47%, এখন সেটা 41% হয়ে গেছে। এটা কিন্তু একটা অ্যালার্মিং খবর। অর্থাৎ এই যে ANC সার্ভিসটা কমে গেছে, ANC সার্ভিসটা কমা কোনোভাবেই ভালো লক্ষণ না। আমরা তো চাই প্রতিটা মা, গর্ভবতী মা, যাতে করে 4টা ANC সার্ভিস পায়। কেন আমরা এটা বলি? আমরা বলি এই কারণে, যদি ANC সার্ভিসটা পায়, এর 5টা বেসিক কম্পোনেন্ট কিন্তু ওখানে আছে মিনিমাম, এর বাইরে অনেক আছে কিন্তু মিনিমাম। সেটা হলো কি, তার ওয়েটটা দেখা, ওয়েটটা ঠিক মতো হচ্ছে কিনা। সেকেন্ড হলো তার ব্লাড সুগার লেভেল কেমন আছে সেটা পরীক্ষা করা, তার হাইপার টেনশন আছে কিনা সেটা দেখা। আরেকটা জিনিস করা, তার ইউরিনে অ্যালবুমিন আছে কিনা দেখা। এর সাথে সাথে, এই 4টার সাথে আরেকটা হলো তাকে কাউন্সেলিং দিতে হবে ঠিক মতো। কেন কাউন্সেলিং দিতে হবে? তার যে প্রেগনেন্সিকালীন কোনটা ঝুঁকি হতে পারে সে ব্যাপারে বলা। আরেকটা বলা যে তাকে সেন্টারে ডেলিভারি হতে হবে, কোনো না কোনো সেন্টারে যদি ডেলিভারি না হয় স্বাস্থ্যকেন্দ্রে, তাহলেই কিন্তু এই মাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যায়, সেইটাকে দেখা। আবার আরেকটা বিষয়ে দেখা যে তার নিউট্রিশনটাকে যথাযথভাবে সাপ্লিমেন্ট করা হয়েছে কিনা। আপা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু বলেছেন যে নিউট্রিশনের যে অবস্থাটা, আমরা বলি MMS, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, প্রত্যেকটা প্রেগনেন্ট মাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে গর্ভবতী মাকে এনশিওর করা। সেখানে কিন্তু 15 ইনগ্রিডিয়েন্ট যেটা আছে, ভিটামিন A, B, 4 রকমের, আপাতত নামগুলোই বললেন যে কোন ভিটামিন কোন ধরনের, তারপরে ভিটামিন C, ভিটামিন D, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক,
সিলিনিয়াম, এরকম 15 ইনগ্রেডিয়েন্ট, কপার যেটা দরকার। নিশ্চয়ই। তো ওইটার মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম নাই, আমরা বাড়তি বলি ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে মাদের। এই ক্যালসিয়াম এবং এই 15 ইনগ্রেডিয়েন্টের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যদি খেতে পারে, 4টা এএনসি সার্ভিস এনশিওর করতে পারে, এবং আরেকটা সেটা হলো তার কোনো সেন্টারে ডেলিভারি হয়, তাহলে আমরা মাতৃমৃত্যু অনেক কমাতে পারবো। এবং মা সুস্থ থাকবে, তার অনাগত সন্তান সুস্থ থাকবে। দেখেন বাংলাদেশে একটু আগে যেটা আপার আমি বলছিলাম, প্রায় 28%-এর মতো আন্ডার ওয়েট শিশু জন্ম লাভ করে 100টার মধ্যে। এটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু অনেকাংশেই কমে যাবে যদি আমরা এই যে 4টা এএনসি সার্ভিস, তার সাথে সাথে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, তার সাথে ক্যালসিয়াম আমরা এনশিওর করতে পারি। আমি এখানে একটু যোগ দিতে যাচ্ছি। আসলে আমাদের যে বাংলাদেশের ডেমোগ্রাফিক যে হেলথ রিপোর্ট এসেছে 2022-এ, সেখানে বলেছে যে অ্যান্টিনেটাল কেয়ার মানে প্রসব পূর্ব সেবা, এটা কিন্তু 4টা ভিজিট কমে গেছে। আগে ছিল 47%, সেটা কমে 41% হয়ে গেছে। তার মানে এখানে আমাদের আবার জোর দিতে হবে। এবং উনি একটা কথা বলেছেন যে 4টা ভিজিটের মধ্যে একটা যাতে একটি ডক্টরের হাতে হয়। নিশ্চয়ই। বাকিগুলো যদি অন্য, যেমন আমাদের নার্সরা দেখেন, আমাদের গ্রামে FWBরা দেখেন, বিভিন্ন কেটারের সার্ভিস প্রোভাইডার আছে যারা প্রেগনেন্ট মাদের চেক আপ করেন। কিন্তু ডাক্তার যদি একবার দেখে, তাহলে কিন্তু ডাক্তার কোনো কমপ্লিকেশন থাকলে সে ধরতে পারবে, এবং পরীক্ষাগুলো যাতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ। আমার মনে হয় এটাও যদি মিডিয়াতেও আমরা দিতে পারি যে 4টা ভিজিট করতে হবে, প্রেগন্যান্সিতে পরীক্ষা করতে হবে, প্রেগন্যান্সিতে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, প্রেগন্যান্সিতে হিমোগ্লোবিন লেভেলটা কত জানা জরুরি, হিমোগ্লোবিন লেভেলটা করতে হবে, আরবিসি বা কিংবা তার ব্লাড কি এ পজিটিভ না বি পজিটিভ, এটা জানা জরুরি। ব্লাড গ্রুপটা খুবই জরুরি জানা। কয়েকটা মেসেজ, ব্লাডের পরীক্ষা, হিমোগ্লোবিন, ব্লাডের পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি, এবং তার যে আলট্রাসোনোগ্রাফি ম্যাক্সিমাম হয়তো 3টাই করলো। প্রথমে একটা করলো 24 সপ্তাহের মধ্যে যে বাচ্চার জন্মগত ত্রুটি আছে কিনা দেখার জন্য, আর একটা করলো শেষে। এই মেসেজগুলো যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু মাতৃমৃত্যু, আমরা কমপ্লিকেশনগুলো সময় মতো আইডেন্টিফাই করলে আমরা কিন্তু মাতৃমৃত্যু কমাতে পারবো। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।